সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, তিনি অনেকগুলো মামলায় তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে রায় জালিয়াতির মামলা সেটি খারিজ হয়েছে বলে আমি পড়ছিলাম। আর দুর্নীতির মামলা সেটিতে জামিনে আছেন, কিন্তু হত্যা মামলায় একের পর এক হত্যা মামলায় আছেন এবং গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক, তিনি এই বিষয়ে অনেক কিছু লিখছেন, এটির ত্রুটিগুলো তুলে ধরছেন, তার কারাবাসের এটির আইনি প্রক্রিয়া নিয়ে অনেক কিছু কথা বলছেন। আপনি আইনজীবী হিসেবে কি বলবেন যে আসলে তিনি কি যথার্থ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আইনগতভাবেই তিনি আসলে কারাগারে আছেন, যেটিকে বলে ডিউ প্রসেস, সেটি মেনটেন হচ্ছে? আমার কাছে মনে হয় না। আমি শুরুতেই তাকে আসলে যেভাবে হাতকড়া পরিয়ে কারাগারে আনা হয়েছে সেই সময় থেকেই এই প্রক্রিয়াগুলো নিয়ে ক্রিটিসাইজ করছি, যে একজন প্রাক্তন প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে যদি যে সমস্ত মামলাগুলো হয়েছে, রায় জালিয়াতি নিয়েও যে সমস্ত বক্তব্য এসছে, সেগুলো আসলে যথাযথ ফোরাম ছিল প্রশ্নগুলো তোলার সেই সময়ই। এখন যেভাবে ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাতে আসলে জুডিশিয়ারি একটা থ্রেটের মধ্যে পড়ে যাবে। কারণ একজন বিচারক যখন একটি রায় দেন, রায় দেওয়ার ক্ষেত্রে তার নিজস্ব কিছু ইমিউনিটি থাকে প্রফেশনাল জায়গা থেকে, সেটাকে রিভিউ করার সুযোগ থাকে। রিভিউ তো হয়েছে, ওনার দেওয়া জাজমেন্ট তো অধিকাংশ ক্ষেত্রে রিভিউ হয়ে আবার বাতিলও হয়ে গেল। ফলে যে জাজমেন্ট আপনার রিভিউ করে বাতিল করার সুযোগ আছে, সেটার জন্য ক্রিমিনাল লাইবিলিটি অ্যাসার্টেইন করতে পারার মতো কোনো এলিমেন্ট কিন্তু বাংলাদেশি আইনের মধ্যে অন্তত নাই। ফলে এটা গায়ের জোরে তাকে এরকম রায় জালিয়াতির কথা বলে কিংবা বিভিন্ন হত্যা মামলার মধ্যে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে আটকে রাখা, এটা অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ ল ছাড়া আর কিছুই না। আইনি ব্যবস্থাটাকে, বিশেষত আমাদের ফৌজদারি আইনের বড় দুর্বলতা হলো, যেই শাসকরাই আসেন, সেটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট হোক কিংবা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা এটাকে বিরুদ্ধ মতকে দমন করার জন্য কিংবা তাদের অপছন্দ ব্যক্তিদেরকে শায়েস্তা করার জন্য মিথ্যা মামলা দিয়ে, ভৌতিক মামলা দিয়ে হচ্ছে গ্রেপ্তার করে বছরের পর বছর আটকে রাখার জন্য নানান ধরনের প্রপঞ্চ গড়ে তোলেন, নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ গড়ে তোলেন। আমরা অন্তত ইন্টারিম গভর্নমেন্টের সময় মনে করেছিলাম যে তারা এই ব্যাড প্র্যাকটিস থেকে বের হবে, যেটা আওয়ামী লীগের আসলে 17টা বছরে ব্যাড প্র্যাকটিস গুলো চলেছে। আমরা মনে করেছিলাম যে তারা অন্তত এই কাউন্টার প্লে করবেন, যে না, আমরা এই ধরনের পথে যাব না, আইনের অপপ্রয়োগ কিংবা আইনটাকে ব্যবহার করে মানুষজনকে শায়েস্তা করা, বিরুদ্ধ মতের মানুষজনকে শায়েস্তা করা, এই রাস্তায় আমরা যাব না। কিন্তু সেটা হয়নি। সবচাইতে বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে মামলা কিন্তু হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। বরঞ্চ কিছুটা রাশ টানতে দেখছি আমরা এই নির্বাচিত সরকারের সময়ে। কিছুটা স্যানিটি, কিছুটা বোধহয় নিয়ম নীতির মধ্যে আসার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। জানি না শেষ পর্যন্ত এই সরকারও কোন ক্যারেক্টার নিয়ে আসলে থাকবে বা কোন ক্যারেক্টার ধারণ করবে, কিন্তু আমরা ইনিশিয়ালি স্টার্টটা আসলে মোটামুটি পজিটিভই দেখতে পাচ্ছি, যে না, অতটা ভিন্ডিকটিভ হয়ে কেউ কারোর ওপর চড়াও হচ্ছেন না। আপনি দেখবেন যে আম, প্রাক্তন বিচারপতি জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের উপরে হামলার ঘটনা ঘটেছে কোর্টের মধ্যে, এবং আরো অসংখ্য ব্যক্তি যারা বিভিন্ন কারণে গ্রেপ্তার হয়ে আদালতে গেছেন, আদালতে কিন্তু শারীরিকভাবে লাঞ্ছনা করার ঘটনা কিন্তু ঘটেছে, এবং অনেক ক্ষেত্রে আইনজীবীরা সেই ঘটনার মধ্যে অংশগ্রহণ করেছেন। সেটার বিরুদ্ধেও কিন্তু কোনো রকমের মামলা মোকদ্দমা হয়নি। আইনজীবীদেরকে কোনো রকমের প্রশ্নের মধ্যেও পড়তে হয়নি যে আপনি আদালতের মধ্যে যেরকম একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করলেন, সেটার জবাবদিহিতাটা কে করবে। এবং আইনজীবী হিসেবে কাউকে শাস্তি দেওয়ার জন্য শারীরিকভাবে আঘাত করার মতো এখতিয়ার আমরা কোনো আইনজীবীরা রাখি কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু আমি সে সময়ে তুলেছি। এখন কথা হলো, এই যে ওভারঅল একটা পরিস্থিতি, এবং আপনি যদিও প্রাক্তন প্রধান বিচারপতি নিয়ে প্রশ্ন করেছেন, আমি দেখছি সবার ক্ষেত্রেই বিষয়টা একই রকম ভাবে আসলে প্রয়োগ হয়েছে। এখন শাহরিয়ার কবির দীর্ঘদিন ধরে শাহরিয়ার কবিরের প্রতি আসলে এক শ্রেণীর মানুষের তো ক্ষোভ অনেক দিনেরই। তো সেই ক্ষোভটাকে আপনি যদি আইনের প্রসেসের মাধ্যমে উপশম করার কিংবা তাকে হয়রানি করার জন্য সুযোগ তৈরি করে দেয় রাষ্ট্র, তাহলে রেসপন্সিবিলিটি তো রাষ্ট্রের। কারণ ফৌজদারি মামলায় একটা কথা আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি, সেটা হচ্ছে ফৌজদারি মামলার বিচার করে রাষ্ট্র, আদালত না। আদালত হচ্ছে শুধু রেকর্ডিং অফিসারের মতো। ওনার সামনে যে সমস্ত তথ্যগুলো নিয়ে আসে, জেরা হয়, জবানবন্দি হয়, উনি শুনে একটা হচ্ছে তার মতামত দেন। কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটাই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করে হচ্ছে রাষ্ট্র। ফলে এখানে যদি ফেলিওরের কোনো প্রশ্ন আসে, সেই ফেলিওর কিন্তু রাষ্ট্রের। যদি কোনো অপব্যবহারের অভিযোগ আসে, সেই অভিযোগটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে, এবং স্পেসিফিক্যালি দ্য গভর্নমেন্ট হুইচ ইজ ইন পাওয়ার। এখন এই পরিস্থিতিতে ইন্টারিম গভর্নমেন্ট এই অপকর্মগুলো চালিয়ে গেছে নির্দ্বিধায়, কোনো রকমের কারো কাছ থেকে বাধা পায়নি। এখন নির্বাচিত সরকার আসার পরে আমরা আশা করছি, এবং আসলে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা
আম, বিশেষত আমি আমার জায়গাতে একজন নাগরিক হিসেবেও আমার অনুরোধ থাকবে হচ্ছে যে আইনের জায়গাটাকে এতটা আম, নিচে না নামানোর জন্য, এটা প্রতিহিংসার একটা টোল হিসেবে যাতে ব্যবহার না করে। যদি যে ব্যক্তি অপরাধ করেছেন তাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না, তাকে বরঞ্চ বিচারে শাস্তি নিশ্চিত করে এক্সাম্পল তৈরি করা হচ্ছে আসলে আইনের বা বিচারের কাজ। সেটা অবশ্যই করতে হবে, কিন্তু যে ব্যক্তিটির অপরাধ নেই, যে ব্যক্তিটিকে মিথ্যা একটি হত্যা মামলায় জড়িয়ে আপনি বছরের পর বছর জেলে রাখছেন, সেটা আসলে আম, রীতিমতো সেই ব্যক্তির উপরে জুলুম ছাড়া আর কিছু না। আপনি বলছেন যে আদালত আসলে এটি আসলে ফৌজদারি মামলাটার প্রক্রিয়াটা আসলে সেটি রাষ্ট্রের দায় বা দায়িত্ব সবই রাষ্ট্রের উপরে, আদালত শুধুমাত্র শুনে ব্যবস্থা নেন। তো আদালত আসলে কি শুনে তাদেরকে জামিন দিচ্ছেন না, মানে এরকম ভুয়া মামলা বা ভৌতিক মামলার কথা বলছেন, মানে কি শুনছেন আদালত যে তাদের জামিন দিতে পারছেন না বা দিচ্ছেন? দেখুন, জামিনের প্রক্রিয়াটা কিন্তু শুরু হয় নিম্ন আদালত থেকে, ম্যাজিস্ট্রেটের কাছেই হচ্ছে যখন তদন্ত পর্যায়ে থাকে তখন সেখানে আমরা জামিন চাই। এখানে একটা লং স্ট্যান্ডিং প্র্যাকটিস দাঁড়িয়ে গেছে যে ওনারা যেহেতু এটা মনে করছেন এবং দেখেই বুঝতে পারছেন পলিটিক্যাল মামলা, পলিটিক্যাল মামলা হলে ওনারা জামিন দেবেন না, তারপর সেখান থেকে যেতে হয় সেশন কোর্ট। সেশন কোর্টও পলিটিক্যালি কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স থাকেন এবং ভয় থাকে তাদের মধ্যে, যদি আমি জামিন দিয়ে দিই পরে আমাকে ট্রান্সফার করে পাঠিয়ে দিল আরেক জায়গায়, পুরো আমার কেরিয়ারের জায়গাটাতে হয়তো অন্যরকম ভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। তাহলে ওনারা এই ভয়ের জায়গা থেকে কিন্তু এই পলিটিক্যাল মামলাগুলোতে কোনো না কোনো কারণে রিলিফ দিতে চান না, পরে আমাদেরকে আসতে হয় কিন্তু হাইকোর্টে। হাইকোর্টে এবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি বেঞ্চগুলো স্বাধীনভাবে যখন কাজ করছিল তখন তাদের বিরুদ্ধে দিনের পর দিন সংবাদ সম্মেলন করে গেছেন হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা। তিনি নানান জনকে হুমকি ধামকি দেওয়া, বিচারকের নামে প্রধান বিচারপতির কাছে কমপ্লেন করা, প্রধান বিচারপতি আবার টেক্সট মেসেজ পাঠিয়ে তাদেরকে কেন জামিন দিলেন, কে কোথায় জামিন পেলেন সেগুলো নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে নানান ধরনের অপকর্ম কিন্তু করেছে। ফলে এই যে কালেকটিভ ভয় দেখানো বা ভয় ঢোকানোর যে প্রক্রিয়া, হাইকোর্টের জাস্টিসরাও কিন্তু রীতিমতো তখন আতঙ্কে ছিলেন যে আমি স্বাধীনভাবে কাউকে বেল দিলে তো এখন আমাকে রীতিমতো শোকজের মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু সেই এখতিয়ারই তো নেই, কনস্টিটিউশনই পরিষ্কারভাবে বলছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ স্বীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা স্বাধীন থাকবেন। অ্যাপিলেট ডিভিশনের কিংবা চিফ জাস্টিসের কোনো এখতিয়ারই ছিল না হাইকোর্ট বিভাগের জাজদেরকে জিজ্ঞেস করা যে আপনি কেন জামিন দিলেন, হুম। এই জিজ্ঞেস করারই এখতিয়ার ছিল না। কিন্তু শোকজের ঘটনা তো ঘটেছে, পত্রিকাগুলো ফলাভাবে প্রচার করেছে এবং এই পত্রিকাতে নিউজ ফিডিং করা এবং এখানেও কিন্তু একটা চক্র কাজ করেছে পুরো সিস্টেমটাকে আরো দুর্বল করার জন্য, পুরো সিস্টেমটাকে মেলাইন করার জন্য। এখন আপনি আমাকে বলেন, আমি যদি কোনো একজন সুস্থ বুদ্ধিসম্পন্ন কোনো একটি বেঞ্চের কাছে গিয়ে যদি পার্টিকুলার কোনো একটা পলিটিক্যাল কেস, মোটিভেটেড কেস জামিন চাই, উনি স্বাধীনভাবে তার চিন্তাটাকে প্রয়োগ করার ক্ষেত্রে তো 100 বার ভাববেন। এটা তো শুধু মামলার বিষয় না, এটা এটা পরক্ষণেই হয়তো দেখা যাচ্ছে কি পত্রিকাতে আইনমন্ত্রী বক্তব্য দিতে শুরু করলেন যে আহ, হাইকোর্টের জাস্টিসরা তো রীতিমতো ফ্যাসিস্টের সহযোগী, ওনারা তো জামিন দিয়ে দিচ্ছেন, আমরা তো আটকাতে পারছি না। এখন এই যে কমেন্ট করাটাও যে কন্টেম্প্ট, এইটা যে এই হুম। এখতিয়ার যে তাদের নাই, কমেন্টও যে করা যায় না, এই পরিমিত বোধটুকুই তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখিনি। যদিও নির্বাচিত সরকারের সময় আমরা এখনো পর্যন্ত কোনো ফাউল কমেন্ট কারো কাছ থেকে কিন্তু পাইনি এখনো পর্যন্ত, কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় র্যান্ডম ফাউল কমেন্ট গুলো কিন্তু পেয়েছি, যাদের প্রত্যেকটা কমেন্টের বিরুদ্ধে কিন্তু কন্টেম্পট অফ কোর্টের জন্য তাদের বিরুদ্ধে প্রসিডিং ড্র করা উচিত ছিল। কিন্তু এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন, যে সরকারি আসে আমাদের বিচার ব্যবস্থা তো আসলে কোনো না কোনো কারণে তাদের আহ, কিভাবে যেন অনুগত হয়ে পড়ে বা হয়ে পড়তে বাধ্য হন। কারণ হচ্ছে এটা তো ডিগনিটির প্রশ্ন, আপনি বিচার ব্যবস্থাটাকে, তার ডিগনিটিটাকে, তার যে জায়গায় থাকার কথা সেখানে যাদের রাখার কথা, হুম। রক্ষাকর্তা হওয়ার কথা, তারাই কিন্তু দুর্বল করেন বারবার। হুম। এই ফলে কারণে হচ্ছে কোর্টও তো আসলে ফাংশন করতে পারে না।